সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। সত্য কি সবসময়ই প্রকাশ পায়, নাকি কখনো কখনো সত্যকে চিরতরে চাপা দিয়ে দেয় ক্ষমতা, ভয় আর ষড়যন্ত্র? নিজের বাড়িতে নিজের সন্তানের সামনে নৃশংসভাবে খুন হয়েছিলেন জনপ্রিয় সাংবাদিক দম্পতি। এমন একটি ঘটনা যার তদন্ত চলেছিল মাসের পর মাস, কিন্তু একটার পর একটা থিওরি এসে ভেঙে পড়েছিল প্রমাণের অভাবে। রাজনীতিবিদ নাকি প্রেম ঘটিত কিছু, সাধারণ ডাকাত নাকি ভয়ঙ্কর কোনো প্রভাবশালী ভূমিদস্যু? এটা কি হঠাৎ করে যাওয়া একটি খুন, নাকি সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য সাজানো এক পরিকল্পিত বার্তা? প্রিয় দর্শক, গত দশকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সেই সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে সম্প্রতি আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রায়হান রাফির ওই ফিল্ম অমীমাংসিত। চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেই ফিল্মটির কাহিনী সংক্ষেপ। নিজের বাড়িতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জনপ্রিয় দুই সাংবাদিক দম্পতি, অর্ণব শাহরিয়ার এবং নিতু চৌধুরী। তাদের লাশের ওপর হওয়া নৃশংসতা দেখে অবাক বনে গেছে সাধারণ মানুষেরা। প্রথম 2 মাস অনেক চেষ্টার পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কুলকিনারা করতে পারেনি কেসটির। তাই মামলার সুরাহা করতে তৈরি করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি। এখানে পুলিশ, সিআইডি এর সদস্যদের পাশাপাশি রাখা হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর রুবিনাকে। আর এই টিমের হেড হলেন সিআইডি অফিসার আশফাক। তারা সবাই মিলে নিজেদের থিওরি উপস্থাপন করতে থাকে। প্রথমেই বলা শুরু করে এই কেসের প্রথম ইনভেস্টিগেটিং অফিসার মহসিন। হত্যাকাণ্ডের রাতে তার নাইট ডিউটি ছিল। ভোর 5:30টায় তিনি জানতে পারেন মগবাজারের একটি বাড়িতে 2 সাংবাদিক দম্পতির লাশ পাওয়া গেছে। ফোর্স নিয়ে তিনি সেখানে গিয়ে দেখেন তার আগেই ঘটনাস্থল হয়ে গিয়েছে লোকে লোকারণ্য। পুরো বাড়িতে সাংবাদিক, আত্মীয় স্বজন আর প্রতিবেশীতে গিজগিজ করছে। একটা খুনের ঘটনার সবচেয়ে সংবেদনশীল জায়গা হলো ক্রাইম স্পট, কিন্তু এই কেসে শুরুতেই সেই ক্রাইম স্পট কন্টামিনেটেড হয়ে গেছে মানুষের দ্বারা। সেখানে বহু মানুষের ফিঙ্গারপ্রিন্ট, পায়ের ছাপ ইত্যাদি লেগে গেছে। হত্যাকাণ্ডের স্থানটি শুরুতেই সিল করতে না পারা ছিল এই কেসের জন্য বড় একটি সমস্যা। মহসিন গিয়ে সবাইকে বের করে দেয়। সে সাংবাদিক দম্পতির রক্তাক্ত লাশ দেখতে পেয়েছিল। মনে হয়েছিল স্ত্রী নিতুর উপর হত্যাকারীর বেশি আক্রোশ ছিল, কারণ নিতুকেই ছুরি দিয়ে আঘাত করা হয়েছে অর্ণবের চেয়ে অনেক বেশিবার। সেদিন রাতে সেই বাড়ি থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সাংবাদিক দম্পতির মেয়ে সৃষ্টিকে। তাকে নিয়ে যায় নিতুর ভাই এসে। সেই রাতে বাড়ির কেয়ারটেকার ছুটিতে ছিল। সেই প্রথম ভোরবেলাতে এসে দেখতে পেয়েছিল এই মর্মান্তিক ঘটনা। ঘটনার পর কেয়ারটেকারকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তার সম্পৃক্ততা না পাওয়ায় পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। মহসিন সাহেব প্রথমেই সন্দেহ করেছিলেন একজন রাজনীতিবিদকে, যার নাম ছিল খালিকুজ্জামান। কারণ অর্ণব সেদিন রাতে একটা লাইভ টক শো করেছিল খালেক সাহেবকে নিয়ে। খালেক সাহেব একজন সমাজসেবী হিসাবে পরিচিত ছিলেন। আগামী নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসাবে দাঁড়ানোয় তাকে নিয়ে একটা টক শো করে এসটিভি এর জনপ্রিয় অনুষ্ঠান পঞ্চম মাত্রায়। সেই টক শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক অর্ণব। খালেক সাহেব অবশ্য শো শুরুর আগে অর্ণবকে ছোট ভাই সম্বোধন করে খুব তেল দিচ্ছিল এবং বলছিল একটা ভালো টক শো করতে পারলে ইলেকশনে জেতার পর তিনি অর্ণবকে একটা টিভি চ্যানেলের মালিক বানিয়ে দেবেন। কিন্তু অর্ণবের বিল্ড ছিল অন্যরকম। তার টার্গেট ছিল লাইভ শোতে খালিকুজ্জামানের মুখোশ খুলে দেওয়া। খালেক সাহেবের সম্পদের হলফনামায় দেখানো আছে মাত্র 16 লক্ষ টাকার সম্পত্তি, অথচ উনি প্রতি বছর দান করেন কয়েক কোটি টাকা। সেগুলো আবার ফলাও করে প্রচার করা হয় টিভি চ্যানেলগুলোতে। এছাড়াও কানাডায় বেগম পাড়ায় খোঁজ পাওয়া গেছে তার কয়েকটি বাড়ির। কাগজে কলমে মাত্র 16 লক্ষ টাকার মালিক কিভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করলেন সে নিয়ে প্রশ্ন তোলে সাংবাদিক অর্ণব শাহরিয়ার। এছাড়াও নিজের নিয়ন্ত্রণে থাকা হাসপাতালে টেস্টের ভুল রিপোর্ট এবং নকল ওষুধ ও টিকা সরবরাহেরও অভিযোগ আছে খালেক সাহেবের বিরুদ্ধে। এসব অভিযোগ করতে থাকলে অর্ণবের ওপর ভীষণ রেগে যান তিনি। লাইভ চলাকালীন সময়েই অর্ণবকে থ্রেট দিয়ে যান খালিকুজ্জামান। অর্ণব স্ক্রিপ্টের বাইরে প্রশ্ন করছে দেখে তার চ্যানেলের বার্তা বিভাগের প্রধানও সামাল দিতে আসেন পরিস্থিতি, কিন্তু খালেক সাহেব এত অপমানের পরে আর সেখানে থাকেন না। অনুষ্ঠান শেষ করে অর্ণবের বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। সেদিন রাতে তার পরিবার নিয়ে বাইরে ডিনার করতে যাবার কথা ছিল, কিন্তু রাত হয়ে যাওয়ায় যেতে পারে না। তাই স্ত্রীর রাগ ভাঙাতে ফুল এবং মেয়ের অভিমান ভাঙাতে নিয়ে যায় চকলেট।
এভাবে মেয়ের সাথে সে দুষ্টুমি করছিল, আর তার স্ত্রী নিতু রান্না করছিল নুডলস। খালিকুজ্জামানকে প্রধান সাসপেক্ট হিসাবে ধরা হয়েছিল তার আরেকটা কারণ আছে। তার দুজন লোক, যাদের নাম ছিল রবিন এবং সোহেল, তাদেরকে সেই রাতে মগবাজারে ঘোরাফেরা করতে দেখা গেছে। মহসিনের ধারণা সেই রাতে তারা দুজনই অর্ণবের বাসায় গিয়েছিল। রাতে বিপদে পড়েছে বলে সাহায্য চাইলে অর্ণব দরজা খুলে দেয়। রবিন আর সোহেল শুরুতে অর্ণবকে মারধর করা শুরু করে, কিন্তু পরে নিতু বাধা দিতে আসলে তাদের একজন নিতুর মুখ চেপে ধরে অন্য রুমে নিয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে নিতু শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। স্ত্রীকে মারা যেতে দেখে অর্ণব চিৎকার শুরু করলে তাকেও মেরে ফেলা হয়। পরবর্তীতে এটাকে ডাকাতি হিসাবে দেখানোর জন্য তারা দুজনে লাশকে ছুরিকাঘাত করে এবং যাবার সময় ল্যাপটপ আর মোবাইল নিয়ে যায়। কিন্তু তদন্ত কমিটির অন্য সদস্যরা মহসিনের যুক্তিগুলোকে নাকচ করে দেয়, কারণ রবিন, সোহেল এগুলো স্বীকার করেনি। তাদের সরাসরি অর্ণবের বাড়িতে ঢুকতেও সিসি ক্যামেরায় দেখা যায়নি। আর সবচেয়ে বড় কথা, খালিকুজ্জামানের মতো নেতা নির্বাচনের আগে এমন ভুল করবেন না। লাইভে গ্যাঞ্জাম করেছেন হিট অব দ্য মোমেন্টে, কিন্তু সেই রাতেই অর্ণবের উপর হামলা হলে যে সবাই তাকেই সন্দেহ করবে সেটা তিনি খুব ভালো করেই জানেন। মোটিভ বিবেচনায় এবং কোনো শক্ত প্রমাণ না থাকায় তদন্ত কমিটি এই থিওরি বাতিল করে দেয়। দ্বিতীয় থিওরিটা দেন অফিসার ইহতিশাম। এমনিতে তিনি এই টিমের সবচেয়ে বেশি কেস সলভকারী সদস্য, কিন্তু তার বিশেষত্ব হলো তিনি সাধারণত পরকীয়া সংক্রান্ত খুনের কেসগুলো ডিল করেন। এখানেও সেরকম একটা থিওরি টেনে নিয়ে আসেন তিনি। নিতুর আন্ডারে একজন ক্যামেরাম্যান কাজ করত সাফায়েত নামে। নিতু কয়েক মাস ধরে একটা কেস নিয়ে কাজ করছিল। সেই কেসের কাজেই প্রায় তাকে কেরানীগঞ্জে একটা ল্যান্ড প্রজেক্টে যাওয়া লাগতো। একসাথে কাজ করতে করতে সাফায়েত নিতুর প্রতি দুর্বল হয়ে পড়ে। সবসময় সে নিতুর কাছাকাছি থাকার চেষ্টা করত, নিতুর জন্য বিভিন্ন গিফট কিনে আনতো, কিন্তু নিতু সাফায়েতকে ছোট ভাইয়ের চোখেই দেখত। সাফায়েতের মোবাইলে নিতুর অনেকগুলো ভিডিও পাওয়া গেছে। তারা যখন ইনভেস্টিগেশনে যেত তখন সাফায়েত নিতুর স্বাভাবিক চলাফেরা, কথা বলা এসব কিছু ভিডিও করে রাখত। সাফায়েত যখন বেশি মাত্রায় দুর্বল হয়ে পড়ে তখন সে নিতুকে একদিন অফিস থেকে বাইরে ডেকে প্রপোজ করে বসে। নিতু সাফায়েতের এই বেয়াদবি সহ্য করতে পারে না এবং তাকে থাপ্পড় মেরে বসে। এরপর নিতু বিষয়টা এড়ানোর জন্য সাফায়েতকে তার টিম থেকে বাদ দিয়ে দেয়। সাফায়েত কষ্ট পেয়ে চাকরি ছেড়ে দেয়। ইহতিশামের থিওরি অনুযায়ী সেই রাতে হঠাৎ সাফায়েত তাদের বাসায় এসে উপস্থিত হয়েছিল। নিতু তার স্বামী অর্ণবকে আগে থেকে সাফায়েতের ব্যাপারে কিছুই বলেনি। অর্ণবও তাই সাফায়েতকে তার স্ত্রীর কলিগ হিসেবেই দেখত। অর্ণব সাফায়েতকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করত, কিন্তু আসলে সাফায়েত ততদিনে পরিণত হয়েছিল একটা পশুতে। সে চাকরি ছেড়ে দিয়ে নানান মাদক সেবন করা শুরু করে, যা তার স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দিয়েছিল। রান্নাঘরে যখন নিতু সাফায়েতের জন্য ডিম ভাজি করছিল, সে সময় হঠাৎ করে সে নিতুর হাত চেপে ধরে। সে নিতুকে জানায় আজ সে অর্ণবকে হত্যা করবে। তারপর নিতু আর তার ভালোবাসার মধ্যে কোনো বাধা থাকবে না। নিতুর রাগে সাফায়েতকে ধাক্কা দিলে সাফায়েত নিতুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। শব্দ শুনে অর্ণব চলে আসলে সাফায়েত তাকেও ছুরিকাঘাত করে মেরে ফেলে। উন্মাদ সাফায়েত এরপর নিতুকে বিছানায় নিয়ে তাকে ভালোবাসি বলতে বলে। নিতুকে রাজি হতে বলে তার সঙ্গে সংসার করতে। নিতু রাজি না হলে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। মৃত্যু নিশ্চিত করার জন্য অর্ণব ও নিতু দুজনের শরীর ক্ষতবিক্ষত করে দেয় সাফায়েত। তবে অন্যরা ইহতিশামের এই থিওরি হেসে উড়িয়ে দেয়। শুধুমাত্র সাফায়েতের মোবাইলে নিতুর সাধারণ কিছু ভিডিও পাওয়া গেছে বলেই তাকে হত্যাকারী মনে করার কোনো কারণ নেই। এছাড়াও সাফায়েতের কাছে নিতুর বাসা থেকে চুরি যাওয়া ল্যাপটপ বা মোবাইল এসবের কিছুই পাওয়া যায়নি। তদন্ত কমিটির আরেক অফিসার, যার নাম ছিল তন্ময়, তিনি ব্যাপারটাকে প্ল্যান্ড মার্ডার না ভেবে সাধারণ ডাকাতির ঘটনা হিসাবে ধারণা করেন। গত 4 মাসে সেই এলাকায় 46টা চুরি এবং ডাকাতির সময় 4টা খুনের ঘটনা ঘটেছে। সম্প্রতি মালেক এবং তার ছেলে সালেক, এই দুইজন চোরকে মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা গত 4 মাসে 4টা মার্ডার করার কথা স্বীকার করেছে। তার ধারণা দুজন চোর গাছ বেয়ে বারান্দা দিয়ে ঢুকেছিল অর্ণব আর নিতুর বাসায়। নিতু ঘুমিয়েছিল এক রুমে, আর অর্ণব তার মেয়েকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিচ্ছিল অন্য রুমে। চোরদের মধ্যে সালেক ছিল একটু লম্পট টাইপের। সে নিতুর ঘরে একা ঢুকে নিতুর গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে নিতু জেগে যায়। রাতের অন্ধকারে সালেককে দেখে নিতু চিৎকার করতে গেলে সালেক তাকে বালিশ চাপা দিয়ে ধরে এবং অনেকক্ষণ ধরে বালিশ চাপা দিয়ে ধরায় শ্বাসরুদ্ধ হয়ে নিতু মারা যায়। অর্ণব শব্দ পেয়ে উঠে আসে। স্ত্রীকে মৃত অবস্থায় দেখে সেও চিৎকার করা শুরু করলে বাপ ছেলে দুজন মিলে তাকে মারা শুরু করে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে তাকেও হত্যা করে ফেলে তারা। এরপর বাড়ির সবকিছু তারা এলোমেলো করে এবং ল্যাপটপ, মোবাইল চুরি করে ব্যাপারটাকে ডাকাতির সময় হত্যাকাণ্ড হিসাবে দেখানোর চেষ্টা করে।
তবে তদন্ত কমিটির প্রধান আশফাক সাহেবের কাছে এই গল্পটা বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ প্রথমত, সেই চোর দুজন ৪ মাসে ৪টা খুন করার কথা স্বীকার করলেও অর্ণব এবং নিতুকে হত্যা করার কথা স্বীকার করেনি। যারা ৪টা খুনের স্বীকারোক্তি দিতে পারে আর দুটো দিতে কি সমস্যা? এছাড়াও চোরেরা নিলে সবকিছু নিয়ে যাবে, শুধু দুটো ল্যাপটপ আর দুটো মোবাইল কেন নিয়ে যাবে? আশফাক অন্য একটি লজিকে ঘটনার ইতি টানার চেষ্টা করে। অর্ণবকে আততায়ীরা যতবার আঘাত করেছে, নিতুর শরীরে আঘাত করেছে তার চেয়ে অনেক বেশিবার। মনে হচ্ছিল যেন নিতুর উপরই তাদের সব ক্ষোভ ছিল। এটার পেছনে রয়েছে নিতুর করা সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদন। নিতু ঘটনার কয়েক মাস আগ থেকে কুখ্যাত ভূমিদস্যু শামস আলমের বিরুদ্ধে তদন্ত করছিল। কেরানীগঞ্জের মধুপুর এলাকায় শত শত মানুষের জমি জোর করে দখল করে গড়ে তুলেছেন ওশান হাউজিং নামের এক প্রকল্প। নিতু কাজ করতেন চ্যানেল বাংলা নামের একটি সংবাদ মাধ্যমের সাথে। ক্যামেরাম্যান সাফায়েতকে নিয়ে তিনি কেরানীগঞ্জে ঘুরে ঘুরে ভূমি হারানো গরিব লোকদের ইন্টারভিউ করতেন, যদিও অনেকেই ভয়ে রাজি হতো না ইন্টারভিউ দিতে। এরকমই একদিন নিতু এক লোকের ইন্টারভিউ নিচ্ছিল। সে সময় হঠাৎ তাকে দেখে ফেলে শামস আলম। সাংবাদিকদেরকে দেখে সে ভীষণ ক্ষেপে যায় আর তার লোকজনকে দিয়ে ধাক্কাধাক্কি করে বের করে দেয় নিতুদের। নিতুর ঠিকানা জোগাড় করে পরে শামস আলম তাকে থ্রেট দিতে থাকে তদন্ত বন্ধ করার জন্য। নিতুকে মানাতে না পেরে নিতুর চ্যানেলের বসকে প্রেশার দেয় শামস আলম, কিন্তু নিতু তারপরও তদন্ত চালিয়ে যায়। শামস আলম গ্রামের গরিব লোকদেরকে জমি বন্ধক দিয়ে টাকা ধার নেয়ার সুযোগ দিত। টাকা ধার দেওয়ার নাম করে দলিলে স্বাক্ষর করিয়ে পরে জমি দখল করে নিত সে। শামস আলমের লোকদের ভয়ে গ্রামের লোকজন প্রতিবাদ করতে পারত না। নিতুর রিপোর্টটা অনলাইনে পাবলিশ করেছিল আর সাথে সাথেই আবারও তাকে ফোন করে থ্রেট দেওয়া হয়েছিল। রিপোর্টটা কিন্তু অনলাইনে বেশিক্ষণ থাকেনি। শামস আলমের চাপে পড়ে নিতুর চ্যানেলের মালিক রিপোর্টটা ডিলিট করে দিয়েছিল। আশফাকের ধারণা সেদিন রাতে শামস আলমের এই লোকেরাই নিতুর বাসায় এসেছিল। তারা অর্ণবকে বেঁধে রাখে এবং নিতুকে থ্রেট দেয় যে ডকুমেন্টসগুলো তাদেরকে না দিলে তার স্বামীকে তারা মেরে ফেলবে। নিতু এক প্রকার বাধ্য হয়েই তার ল্যাপটপ এবং মোবাইলগুলো শামসকে দিয়ে দিয়েছিল। কিন্তু এভাবে পরাজিত হয়ে শামস আলমের মতো একজন সন্ত্রাসীর কাছে হেরে যাওয়া অর্ণব মেনে নিতে পারেনি। সে সরাসরি শামস আলমকে বলে বসে যে তারা তাকে ছাড়বে না। পরবর্তীতে আবারও এসব ডকুমেন্টস দিয়ে সবার কাছে শামস আলমের আসল চেহারা প্রকাশ করে দেবে। তখনই শামস আলমের মাথায় খুনের প্ল্যান আসে। সে বুঝতে পারে এভাবে এদের কাছে ভয় দেখিয়ে প্রমাণ নিয়ে গিয়ে কোনো লাভ নেই। অন্য কোনো না কোনো চ্যানেলে তারা ঠিকই তাদের রিপোর্ট ফ্লাশ করে দিতে পারবে। শামস আলম প্রথমে মিতুকে ৫ কোটি টাকার অফার দেয়, কিন্তু তারা টাকা নিতে না চাইলে শামস আলম সিদ্ধান্ত নেয় মিতু এবং অর্ণব দম্পতিকে সে হত্যা করবে এবং এমনভাবে মারবে যাতে সব সাংবাদিক এই ঘটনা মনে রাখে এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করতে সাহস না পায়। আশফাকের এই থিওরির পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, হত্যাকাণ্ডের শিকার হওয়া নিতুর গায়ে বেশ আঘাতের চিহ্ন ছিল। তার মানে হত্যাকারীর নিতুর উপরই বেশি ক্ষোভ ছিল। এছাড়াও তাদের বাসা থেকে শুধুমাত্র ল্যাপটপ বা মোবাইলই চুরি হয়েছিল। এখান থেকে বোঝা যায় হত্যাকারীর চুরি করার থেকে কোনো ডকুমেন্টস বা প্রমাণ লোপাট করা বেশি জরুরি ছিল। আর নিতুর রিপোর্টটাও তার চ্যানেলের কোথাও পাওয়া যায়নি। তার মানে খুব শক্তিশালী কোনো পক্ষ নিউজটা আটকে দিয়েছিল। ফরেন্সিক এক্সপার্ট ডক্টর রুবিনা কিলারের সাইকোলজি সম্পর্কে একটা ব্রিফ ধারণা দেন। তারা ঘটনাস্থল থেকে ব্লাড স্যাম্পল নিয়েছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটাও তাদের কাছে আছে। সবাই ভেবেছিল খুনটা করেছিল কোনো নন প্রফেশনাল কিলার, অর্থাৎ যে আগে কোনো হত্যা করেনি এরকম কেউ। এটার কারণ হলো সাধারণত যারা হত্যাকাণ্ডে দক্ষ থাকে তারা সুচারুভাবে একটি বা দুটি আঘাত করেই মানুষকে ক্লিনভাবে খুন করতে পারে, আর যারা অদক্ষ তারাই এলোমেলোভাবে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। কিন্তু ডক্টর রুবিনা মনে করেন এই হত্যাকাণ্ডটি কোনো প্রফেশনাল কিলার দিয়েই করানো হয়েছে এবং এটি প্ল্যান করেই করা হয়েছে। ইচ্ছা করে খুনি লাশের আশেপাশে এলোমেলোভাবে ছুরি দিয়ে আঘাত করেছে যাতে সবাই ভাবে এটা কেউ ব্যক্তিগত শত্রুতা থেকে করেছে। কিন্তু রুবিনার ধারণা হত্যাকারী প্রথমেই মৃত্যু নিশ্চিত করে ফেলেছিল ১-২টা ছুরির আঘাত দিয়ে। তারপর ব্যাপারটাকে অন্যরকমভাবে প্রকাশ করার জন্য এলোমেলোভাবে অনেকগুলো ছুরিকাঘাত করেছে। রুবিনার ধারণা সেদিন বাসাতে দুজন লোক এসেছিল যাদের সেই সাংবাদিক দম্পতির প্রতি প্রচণ্ড ক্ষোভ ছিল। খুন করার পাশাপাশি তারা বাসার সবকিছু এলোমেলো করেছে। হতে পারে এর পেছনে দুটি কারণ, হয় ঘটনাটিকে ডাকাতির মতো করে সাজাতে চেয়েছে, অথবা সত্যি তারা রুমের ভেতরে কিছু খুঁজছিল। বিশ্বের অনেক পেশাদার এক্সপার্টরা বলে থাকেন খুনের মামলার অর্ধেক সমাধান হয় ক্রাইম সিনে, কিন্তু এক্ষেত্রে ফরেন্সিক টিম তেমন কিছুই করতে পারেনি। এতে অবশ্য তাদেরকে দোষ দেওয়া যায় না, কারণ পুলিশ আসার আগেই হত্যাকাণ্ডের স্থান লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল।
প্রতিবেশী, আত্মীয়স্বজন এবং সর্বোপরি শত শত সাংবাদিক ভিড় করেছিল সেখানে। তারপরও অর্ণব এবং নিতুর ব্যবহার্য জিনিসে ভিন্ন দুজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল ডক্টর রুবিনা। তবে সেই দুটো ফিঙ্গারপ্রিন্ট সেখানে উপস্থিত থাকা অথবা তাদের সন্দেহভাজন কারো আঙ্গুলের ছাপের সাথেই মেলেনি। এজন্য তারা শনাক্ত করতে পারেনি সেই দুটো অচেনা ফিঙ্গারপ্রিন্ট। ইন্সপেক্টর আশফাক ভাবতে থাকেন, এই যে এত খুন হলো, জিনিসপত্র এলোমেলো করলো, এতে শব্দ পেয়ে তো তাদের ছোট মেয়ে সৃষ্টির উঠে যাওয়ার কথা ছিল। কিন্তু সমস্যা হলো, সৃষ্টি ঘুম থেকে উঠে কি দেখেছে সেটা কাউকে বলতে পারেনি। আসলে অতটুকু বয়সের একটা মেয়ে নিজের চোখের সামনে এরকম বিভীষিকাময় ঘটনা দেখলে ট্রমাটাইজড হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। আর এর উপরে খুনিরা যদি মুখোশ পরে থাকে তাহলে এত ছোট বাচ্চার পক্ষে তাদেরকে চেনাও সম্ভব না। তবে ডক্টর রুবিনা মনে করেন আসলে এই পুরো ঘটনাটিতে তেমন কোনো শব্দের উদ্রেক হয়নি। সেক্ষেত্রে সৃষ্টি যেমন কিছু টের পায়নি, তেমনি আশেপাশের প্রতিবেশীরাও তেমন কোনো শব্দ পায়নি। এটার পেছনে যুক্তি একটাই, খুনিরা সম্ভবত অর্ণব এবং নিতুর পূর্ব পরিচিত ছিল। বাসার দরজা ভেতর থেকে খোলা হয়েছিল, বাইরে থেকে ভাঙার কোনো আলামত পাওয়া যায়নি। রুবিনার ধারণা, খুনিরা যখন বাসায় আসতে চায় তখন অর্ণব এবং নিতু তাদের পরিচিত ছিল বিধায় কোনো বাধা দেয়নি। খুনিরা ভেতরে এসে অর্ণব এবং নিতুকে এমন কিছু খাইয়েছিল যা তাদেরকে অচেতন করে দিয়েছিল। তদন্ত কমিটির অন্যদেরও তখন মনে হয় যে হয়তো হত্যাকাণ্ডের সময় তারা নর্মাল সেন্সে ছিল না, বিধায় তাদেরকে এত সহজে হত্যা করা গেছে তেমন কোনো শব্দ ছাড়াই। তাই তারা সিদ্ধান্ত নেয় লাশ কবর থেকে উঠিয়ে আবারও ভিসেরা টেস্ট করা হবে। ভিসেরা টেস্ট হচ্ছে মানুষের লাশের পাকস্থলী থেকে খাবারের স্যাম্পল বের করে টেস্ট করার একটি পদ্ধতি। আদালতের অনুমতি নিয়ে সবার উপস্থিতিতে সেদিন তোলা হয়েছিল অর্ণব এবং নিতুর লাশ। হয়তো ওপার থেকে তাদের আত্মাও দেখছিল পৃথিবীবাসীর এসব কর্মকাণ্ড। তাদের ছোট্ট মেয়েটা কারো না কারো ষড়যন্ত্রের শিকার হয়ে এই অল্প বয়সেই হারিয়ে ফেলেছিল জীবনের সবচেয়ে বড় আশ্রয়। বাস্তব জীবনের হত্যাকাণ্ডের মতোই অমীমাংসিত গল্পের কাহিনীও ছিল অসম্পূর্ণ। তবে একটি কথা বলে রাখি, ভিসেরা রিপোর্টে কিন্তু কোনো বিষাক্ত বা নেশা জাতীয় বস্তু পাওয়া যায়নি। এনিওয়ে, মারা যাওয়ার 2 মাস পর লাশ উঠিয়ে টেস্ট করলে রিপোর্ট কতটা ইফেক্টিভ আসবে এটা নিয়েও কিন্তু সন্দেহ থেকেই যায়। সে রাতে 2 জন মানুষ শুধু খুন হননি, খুন হয়েছে সত্য বলার সাহস, খুন হয়েছে একজন সাংবাদিকের স্বপ্ন, আর একটি ছোট্ট শিশুর নিরাপদ শৈশব। এই মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে দোষী প্রমাণ করতে পারেনি। কিন্তু প্রতিটি থিওরি একটা কথাই বলে, সত্য বলার মূল্য কখনো জীবন দিয়ে দিতে হয়। অর্ণব আর নিতু হয়তো নেই, কিন্তু তাদের রেখে যাওয়া প্রশ্নগুলো কিন্তু আজও জীবিত। ক্ষমতার কাছে সাংবাদিকরা কতটা নিরাপদ, আর আমরা দর্শক হিসাবে কতটুকু দায়িত্ব নেই সেই সত্যগুলো বাঁচিয়ে রাখার। হয়তো এই মামলার ফাইল একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু ইতিহাস মনে রাখবে কিছু মানুষ ছিল যারা ভয়কে উপেক্ষা করে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। প্রিয় দর্শক, আপনার মতামত কি? এই খুনের আসামিদের ধরতে না পারার জন্য আপনি কোন ফ্যাক্টরটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন, এবং এখনও কেন সেই ঘটনার প্রকৃত সত্য উন্মোচিত হচ্ছে না? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের সাথে কমেন্টে লিখে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে উৎসাহিত করুন। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন মানে সত্যের পক্ষে আরেকটি কণ্ঠ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের সঙ্গে থাকুন। বিদায়।